একজন সাধারণ ফ্যামিলি ম্যান ট্যাক্সি চালিয়ে যার জীবিকা চলে একদিন ষড়যন্ত্রের বলি হয়ে তার প্রিয় অ্যাম্বাসেডর গাড়িটা পুলিশ থানায় নিয়ে যায়। গাড়ি উদ্ধার করতে গেলে পুলিশ তার অজান্তে তাকে দিয়ে এমন অপরাধ করায় যা জানার পরে তার দুনিয়াটাই ওলটপালট হয়ে যায়। সাধারণ শান্তিপ্রিয় মানুষ থেকে সে হয়ে ওঠে হিংস্র প্রতিশোধ পরায়ণ। কি ছিল একজন ফ্যামিলি ম্যানের রিভেঞ্জ ম্যান হয়ে ওঠার গল্পটি? জানতে হলে আসুন শুনে আসি রিসেন্টলি রিলিজ পাওয়া মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা থ্রু দ্য রুমের এক্সপ্লেনেশন। শানমুগান একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার। সে নিজের প্রিয় অ্যাম্বাসেডর গাড়িতে বিভিন্ন জায়গায় ট্রিপ নিয়ে যায়, আর এভাবেই তার সংসার চলে। যদিও শানমুগানকে সবাই বেঞ্চ বলে ডাকে, তো বেঞ্চ কয়েকজন স্বামীজিকে নিয়ে পাহাড়ি এলাকায় যাচ্ছিল। পাহাড়ের ওপরে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। বেঞ্চ স্বামীজিদের সেখানেই পৌঁছে দিতে যাচ্ছিল। যাবার পথে বেঞ্চ তার পুরনো লাইফের কথা স্বামীজিদের বলছিল। সে আগে সিনেমায় ফাইটিং স্ট্যান্টম্যান হিসেবে কাজ করত, আর তার গুরু ছিল ফাইট মাস্টার পালামি। গল্পে গল্পে সে একটু অমনোযোগী হওয়ায় একটা বেপরোয়া বাসের সাথে প্রায় ধাক্কা খেয়ে যাচ্ছিল। তবে সে নিজের চেয়ে তার গাড়ির জন্যই আরও বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ গাড়িটাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তাই গাড়ি থেকে নেমে বাস ড্রাইভারকে সে দূর থেকে কয়েকটা গালাগালিও দেয়। এরপরে স্বামীজিদের জায়গা মতো পৌঁছে দিয়ে আসে। ট্রিপ শেষে বাড়ি ফেরার সময়ে বেঞ্চ তার ছেলে পাভির হোস্টেল থেকে পাভিকে তুলে নেয়। পাভি কলেজে পড়াশোনার জন্য হোস্টেলে থাকে, তবে মাঝে মধ্যে বাড়িতে বেড়াতে যায়। তো বাবা ছেলে বাড়ি ফিরছিল, তখন বেঞ্জের কাছে তার স্ত্রী ললিতার ফোন আসে এবং মেয়ের নামে অভিযোগ জানিয়ে বলে মেয়ে চাদর মুড়িয়ে শুয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। ললিতা বুঝতে পারায় মেয়ে বাথরুমে লুকিয়ে পড়েছে। এই জন্য ললিতাও বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে মেয়েকে বাথরুমে আটকে রেখেছে। বেঞ্চ এসে যেন মেয়ের বিচার করে। তো বেঞ্চ বাড়ি ফিরে গাড়ি থেকে নামতেই মেয়ে বাথরুমে জানালা দিয়ে ইশারা করে। এরপরে বাড়িতে ঢুকে বেঞ্চ প্রথমেই মেয়েকে দরজা খুলে মুক্ত করে দেয়, কিন্তু ললিতা তখনও শান্ত হয়নি। তাই বেঞ্চ এবার ললিতার রাগ ভাঙানোর জন্য বলে, চলো আজ আমরা বাইরে খাবার খাই। বাইরের খাবারের কথা শুনেই ললিতার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু বাইরের খাবারের কথা বলে বেঞ্চ যখন বাড়ির খাবারই বাড়ির উঠোনে বসে খেতে শুরু করে, তখন তার স্ত্রী আরও রাগ করে। স্ত্রী, দুই ছেলে মেয়ে, দুটো পোষা কুকুর এবং একটা পুরনো ঠনঠনে অ্যাম্বাসেডর গাড়ি, এই নিয়েই বেঞ্জের সংসার। বেঞ্জের সংসারে বিলাসিতা না থাকলেও কোনো কিছুর অভাব নেই। সাধ্যের ভেতরে বেঞ্চ সবাইকে ভালো রাখার চেষ্টা করে। সম্পদ না থাকলেও তাদের সুখের কমতি নেই। বেঞ্চ ঠাট্টা মশকরা খুনসুটিতে সবাইকে মাতিয়ে রাখে। বলা চলে সে একজন কমপ্লিট ফ্যামিলি ম্যান। যাই হোক, বেঞ্চের সকালে একটা স্কুল ট্রিপ থাকে। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে সে ফোনে মাস্টার পালামির সাথে কথা বলছিল। তখন পাভি তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে আসে। পাভির একজন বন্ধু গাড়িটা দেখেই খুব উৎসুক হয়ে পড়ে। বেঞ্চ সবাইকে গাড়িতে তুলে নিয়ে বাড়িতে যায় এবং দুপুরের লাঞ্চের আয়োজন করে। এ সময় বেঞ্চের একজন বন্ধু তাকে ড্রিঙ্ক করতে যাওয়ার জন্য ডাকে। ললিতা ব্যাপারটা খেয়াল করে বেঞ্চকে যাওয়ার অনুমতি দিলে বেঞ্চ বন্ধুকে নিয়ে মদের দোকানে চলে যায়। বোতল কেনার পরে দোকান থেকে বের হওয়ার সময়ে বেঞ্চ খেয়াল করে তার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই বেঞ্চ বন্ধুর বাইকে করে তাড়া করে। আসলে পাভির বন্ধুই কৌতূহলবশত ড্রাইভ করার জন্য গাড়িটা নিয়ে বেরিয়েছিল। সাথে পাভি এবং বাকিরাও ছিল। তবে এখন ছেলেটা বুঝতে পারছে অন্যান্য অ্যাম্বাসেডরের তুলনায় এই গাড়িটা ড্রাইভ করা অনেক কঠিন। সে গাড়িটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল না। এদিকে গাড়িটাকে তাড়া করে বেঞ্চ কাছাকাছি চলে এসেছিল এবং গাড়ি থামাতে বলছিল। তখন ছেলেটা ব্যালেন্স হারিয়ে গাড়িটাকে একটা পুলের সাথে ধাক্কা মেরে দেয় এবং থেমে যায়। এটা দেখে বেঞ্জের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সে এসে প্রথমেই পাভিকে একটা চড় মেরে দিয়ে বলে যদি তাদের কারো ক্ষতি হয়ে যেত তখন কি হতো। যদিও বেঞ্চ তাদের ভালোর কথা ভেবেই আতঙ্কে পাভিকে চড় মেরে দিয়েছিল, তবে বন্ধুদের সামনে চড় খেয়ে পাভি বেশ ইনসাল্ট ফিল করে। বেঞ্চ গাড়িটা পুল থেকে সরিয়ে এনে দেখে সামনের পার্টে বেশ কিছুটা ড্যামেজ হয়েছে। তাই সে গাড়িটা নিয়ে তার বন্ধু কুত্তিচানের গ্যারেজে যায়। গ্যারেজ মেকানিক মানিয়ান চেক করে জানায় এসি কন্ডেন্সারে ড্যামেজ হয়েছে, গাড়ির লোয়ার পার্টে সার্ভিসিং লাগবে। এছাড়া পার্কিং লাইটটাও চেঞ্জ করতে হবে। পাশ থেকে কুত্তিচান বেঞ্চকে বলে এই ভাঙাচোরা গাড়ির পেছনে খরচ করে কি লাভ। এটা শুনে বেঞ্চ রেগে যায় আর গাড়িটা সার্ভিসিং করতে বলে বাইরে যায়। পাভিকে চড় মারার জন্য বেঞ্চের বেশ খারাপ লাগছিল, তাই সে সরি বলার জন্য পাভিকে ফোন করে, কিন্তু পাভি রাগ করে ফোন রিসিভ করে না। তাই বেঞ্চ তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে সরি বলে, তবুও পাভি রেসপন্স করে না। এরই মধ্যে বেঞ্চের কাছে খবর আসে মাস্টার পালামি মরে গেছে। খবর পাওয়া মাত্রই বেঞ্চ বেরিয়ে পড়ে। যাবার পথে তার মাস্টার পালামির সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। বেঞ্চ নিজ দায়িত্বে
মাস্টারের সৎকার শেষ করে তারপরে বাড়ি ফিরে আসে। তবে মাস্টারের মৃত্যুর শোকে তার কান্না যেন থামছিলই না। বেঞ্চ ফিরতেই তার কাছে কুত্তিচানের ফোন আসে এবং দেখা করতে বলে। বেঞ্চ ভেবেছিল তার গাড়িটা হয়তো রিপেয়ার হয়ে গেছে, তাই ডেলিভারি নিতে ডেকেছে। কিন্তু কুত্তিচান বেঞ্চকে নিয়ে সোজা থানায় চলে যায়। সেখানে তাদের আরেক বন্ধু সাজিও ছিল। থানায় গিয়ে বেঞ্চ জানতে পারে পুলিশ তার গাড়িটা থানায় তুলে এনেছে। কুত্তিচানের গ্যারেজের মেকানিক মানিয়ান নাকি বেঞ্জের গাড়িতে করে গাঁজা স্মাগলিং করছিল। পথে এসআই বেনি তাকে ধরলে সে বেনিকে ঘুষি মেরে পালিয়ে গিয়েছে। তবে মানিয়ান গাড়িটা ফেলে রেখে গিয়েছিল, তাই বেনি গাড়িটা থানায় তুলে এনেছে। বেঞ্জের গাড়িটা এত বড় স্ক্যান্ডালে ফেসে গিয়েছে। এটা শুনে বেঞ্জ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। বন্ধুরা তাকে কোনোভাবে সামলে নেয়। এরপরে সাজি, কুত্তিচান এবং বেঞ্চ বেনির কাছে গিয়ে গাড়িটা ছেড়ে দেবার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু বেনি অত্যন্ত খচ্চর একটা লোক, তার উপরে আবার মানিয়ান তাকে ঘুষি মেরেছে। তাই বেনি বলে দেয় সে গাড়ি ছাড়বে না। বেঞ্চ রিকোয়েস্ট করে বলে এটা তার গাড়ি। মানিয়ান না বলে গাড়িটা নিয়ে গিয়েছিল। তখন বেনি গাড়ির রোড পারমিট চায়, কিন্তু বেঞ্জের কাছে রোড পারমিট ছিল না। তাই বেনি গাড়ি আটকে রাখার আরো বেশি সুযোগ পেয়ে যায়। বেনি মানিয়ানের কেস হিস্ট্রি বের করে তাদের দেখিয়ে বলে তার নামে অন্তত 8 থেকে 10টা ড্রাগের কেস আছে। বেঞ্চ বলে সে সিআইয়ের সাথে কথা বলতে চায়। বেনি বলে গাড়িটা সে ধরেছে আর এই মুহূর্তে সিআই ডিউটিতে নেই, তাই আপাতত সে যা বলবে সেটাই সিআইয়ের অর্ডার। এই বলে বেনি সবাইকে বের করে দেয়। বাইরে বেরিয়ে বেঞ্চ কুত্তিচানের ওপরে খুব রাগারাগি করছিল। কুত্তিচান বলে বেঞ্জের গাড়ির হেডলাইট এখানে পাওয়া যাচ্ছিল না, তাই মানিয়ান বলেছিল সে গাড়িটা নিয়ে গিয়ে গাড়ির সাথে মিলিয়ে হেডলাইট লাগিয়ে ফিরে আসবে। এই জন্যই কুত্তিচান তাকে গাড়িটা দিয়েছিল। কিন্তু হারামজাদা যে গাজার ডেলিভারি দিতে যাচ্ছিল তা আর কে জানতো। যাই হোক, অসহায় বেঞ্চ গাড়ির কাছে গিয়ে গাড়িতে হাত বুলানো ছাড়া আর কিছুই করার থাকে না। অপেক্ষা করতে করতে রাত নেমে যায়। বেঞ্চ আর কুত্তিচান তবুও থানার বাইরে দাঁড়িয়েছিল। তখন সাজি এসে জানায় মানিয়ান থিরুবিলায় নিজের বাড়িতেই আছে এখন। তো তারা দলবল নিয়ে মানিয়ানকে ধরতে চলে যায়। বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে মানিয়ানের বাবা বেরিয়ে আসে এবং জানায় মানিয়ান বাড়িতে নেই। এরপরে সে যখন মানিয়ানের ঝামেলার কথা শোনে তখন হুমকি ধামকি দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন তারা একজন লোকাল নেতাকে নিয়ে থানায় যায়, কিন্তু বেনি নেতার কথাতেও গাড়ি ছাড়ে না। নেতা বলে তারা রোড পারমিট বের করে আনবে। তখন বেনি বলে ওরা যদি এখন রোড পারমিট নিয়ে আসে তবুও গাড়ি ছাড়বে না। তো নেতা হতাশ হয়ে বেনির রুম থেকে বেরিয়ে আরেকজন কনস্টেবলকে জিজ্ঞেস করে বেনি কত গ্রাম গাঁজা উদ্ধার করেছে। সে জানায় 500 গ্রামের মতো গাঁজা। অথচ গাঁজার পরিমাণ 850 গ্রামের নিচে হলে পুলিশের গাড়ি সিজ করার নিয়ম নেই। কনস্টেবল পরামর্শ দেয় বেনিকে কিছু টাকা দিয়ে মামলাটা সেটেল করে নিতে। নেতা বেঞ্চকে 20 থেকে 25,000 টাকা ম্যানেজ করতে বলে। এই টাকা দিয়ে তারা বেনির সাথে সেটেল করে নেবে। বেঞ্চের কাছে এত টাকা ক্যাশ ছিল না, তাই সে ললিতাকে ফোন দিয়ে পোস্ট অফিসের ডিপিএসটা ভেঙে ফেলতে বলে। কিন্তু ললিতা জানায় সে ওই টাকায় কাউকে হাতও দিতে দিবে না। তখন বেঞ্চ মেয়ের চেইনটা চায়, তবু ললিতা সেটা দেবে না বলে জানিয়ে দেয়। বেঞ্চ এবার বেশ অসহায় হয়ে যায়। তার গাড়িটায় ধুলাবালি পড়ে গিয়েছিল, তাই সে গাড়িটা পরিষ্কার করতে শুরু করে। এটা দেখতে পেয়ে বেনি সাথে সাথে তেড়ে আসে। গাড়ি পরিষ্কার করলে সব এভিডেন্স মুছে যাবে, তাই বেনি বেঞ্জের সাথে ঝামেলা শুরু করে। বেঞ্জও এবার বেশ খানিকটা খেপে যায়, যদিও তার বন্ধুরা তাকে সরিয়ে এনে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরেও বেঞ্জের মন মানছিল না, সে ছটফট করছিল। তাই রাতের বেলা আবারও থানায় চলে যায়। বেঞ্চ থানায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সিআই এখন থানাতেই আছে। তাই সে সিআই জর্জের অফিস রুমে গিয়ে তাকে বুঝিয়ে বলে গাড়িটাকে গত 20 বছর ধরে সে সন্তানের মতো করে আগলে রেখেছে। তার গাড়িটাকে ভুল করে থানায় আনা হয়েছে, তাই যেন দয়া করে গাড়িটা ছেড়ে দেওয়া হয়। সিআই জর্জের ব্যবহার আচরণ খুবই ভালো ছিল, তাই সে বেনিকে ডেকে বেঞ্জের গাড়িটা ছেড়ে দিতে বলে। নির্দেশ পেয়ে বেনির মুখটা সাথে সাথে কালো হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও বেনি গাড়িটা পার্কিং লট থেকে বের করে আনে। তবে সে বেঞ্চকে গাড়িটা দেবার সময়ে আবারও বেঁকে বসে এবং বলে সে গাড়িটা ছাড়বে না। তখন বেঞ্চ আবারও জর্জকে অভিযোগ জানালে জর্জ বেনির হাত থেকে চাবিটা কেড়ে নিয়ে বেঞ্চকে দিয়ে দেয়। বেঞ্চ মহাখুশি হয়ে চলে যাচ্ছিল। তখন বেনি জর্জকে কানে কানে কিছু একটা বলে। এতে জর্জ বেঞ্চকে থামিয়ে বলে তাদের এক কনস্টেবল সুদেশের বোনের আজ বিয়ে, তাই বেঞ্চ যেন বাড়ি যাবার আগে তাদেরকে সুদেশের বাড়িতে নামিয়ে দিয়ে যায়। যেহেতু বেঞ্চের তেমন কোনো কাজ ছিল না, তাই সে খুশি মনেই
তাদেরকে গাড়িতে তুলে নেয় এবং সুদেশের বাড়িতে নিয়ে যায়। জর্জ বেঞ্চকেও বিয়ের অনুষ্ঠানে জয়েন করতে বলে, তবে বেঞ্চ ভেতরে যেতে লজ্জা পাচ্ছিল, তাই জর্জ একাই ভেতরে চলে যায়। জর্জ চলে যাবার পরে বেনি বেঞ্চের গাড়ির চাবিটা কেড়ে নিয়ে ভেতরে চলে যায়, যাতে বেঞ্চ এখান থেকে চলে যেতে না পারে। তাই বেঞ্চকেও বাধ্য হয়ে পার্টি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে। অপেক্ষা করতে করতে বেঞ্চ চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল। বেনি এসে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়। বেনি আর জর্জ দুজনেই মদ খেয়ে টালমাটাল হয়েছিল, তাই জর্জ বলে পুরাকায়ামে সুদেশের কাজিনের একটা ফার্ম আছে, তারা এখন সেই ফার্মে যাবে। তারা মাতাল অবস্থায় গাড়ি চালাতে পারবে না, তাই বেঞ্চ যেন তাদের ফার্মে পৌঁছে দিয়ে আসে। বেঞ্চ জানায় আগামীকাল সকালে তার বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার শিডিউল আছে। তবুও জর্জ বলে পরের সপ্তাহে সে চাকরি থেকে রিটায়ার করছে, তাই এই সময়টা সে আনন্দ করে কাটাতে চায়। অগত্যা বেঞ্চ তাদের নিয়ে যেতে রাজি হয়। বেনি আর জর্জের সাথে এবার সুদেশও গাড়িতে উঠে বসে আর বেঞ্চ তাদের নিয়ে গাড়ি স্টার্ট করে। যাবার পথে জর্জ বেঞ্চকে তার লাইফ হিস্টোরি জিজ্ঞেস করলে বেঞ্চ জানায় সে আগে সিনেমায় ফাইটার হিসেবে কাজ করত। লাইফের প্রথম দিকে সে ফাইটিং কোরিওগ্রাফার মাস্টার পালামির দলে যোগ দেয়। এরপর সে 50-60টা সিনেমায় কাজ করেছিল, কিন্তু একদিন একটা তামিল সিনেমার শুটিং চলাকালীন তার প্রিয় বন্ধু আনবু তাকে বাঁচাতে গিয়ে মারা যায়। এরপরে ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলা হয়, এমনকি কোর্ট কাচারিও হয়ে যায়। ফলে মাস্টার পালামির কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। তখন মাস্টার তাকে নিজের গাড়িটা রুজি রোজগারের জন্য দিয়েছিল, সেই থেকেই গাড়িটা সে আগলে রেখেছে। আর তাকে যে সবাই শানমুগান নামের বদলে বেঞ্চ বলে ডাকে, সেটাও তার এই গাড়ির প্রতি অবসেশনের কারণেই। এরই মধ্যে বেঞ্চের গাড়িটা হিট হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে সবাই একটু বিরক্ত হয়। কিছুক্ষণ অপেক্ষার পরে ইঞ্জিন ঠান্ডা হলে বেঞ্চ আবারও সবাইকে নিয়ে গাড়ি স্টার্ট করে। এ সময় জর্জ পাহাড়ের উপরে আলো জ্বলতে দেখে বুঝতে পারে সেখানে অনুষ্ঠান চলছে, তাই সে বেঞ্চকে জঙ্গলের পথ দিয়ে যেতে বলে। কিছু দূর যাবার পরে বেঞ্চ বুঝতে পারে এই পথটা খুবই দুর্গম। রাস্তায় ভঙ্গুর পাথর, সরু রাস্তা হওয়ায় তার গাড়িতে ক্ষতি হয়ে যাচ্ছিল। তাই বেঞ্চ গাড়ি থামিয়ে বলে সে আর সামনে যাবে না। তখন জর্জ বলে তারা এখানে বিশেষ উদ্দেশ্যে এসেছে। আসলে সুদেশের বোনের কলেজের একজন বয়ফ্রেন্ড ছিল, সে সুদেশের বোনের বিয়েতে খুব ঝামেলা করছিল। তারা ছেলেটাকে কন্ট্রোল করার চেষ্টা করলে ছেলেটা সুদেশের বোনের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে। তখন সুদেশের বাবা মেজাজ খারাপ করে ছেলেটাকে আঘাত করে, এতে ছেলেটা স্পটেই মারা যায়। তখন সুদেশ হেল্পের জন্য জর্জকে ফোন করে। এই জন্যই জর্জ আর বেনি বিয়ের প্রোগ্রামে গিয়েছিল। তারা ছেলেটা ডেড বডি গুম করার জন্য বেঞ্চের গাড়ির ডিকির ভেতরে করে নিয়ে এসেছে। কথাটা শুনেই বেঞ্চ জর্জের কলার চেপে ধরে। জর্জ বেঞ্চের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে বেঞ্চ যদি কোঅপারেট না করে তাহলে তারা বেঞ্চকেও খুন করে জঙ্গলে পুঁতে দেবে। তাই বেঞ্চ বাধ্য হয়ে তাদের কথা মেনে নেয়। এরপরে বেনি গাড়ির ড্রাইভার সিটে বসে এবং গাড়িটা পাহাড়ের উপরের দিকে নিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে থামায়। এরপরে বেঞ্চ বাদে বাকি তিনজনে নেমে যায়। বেঞ্চ গাড়ির জানালা দিয়ে দেখতে পায় বেনি একটা লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে বেঞ্চের ভেতরটা আটকে ওঠে। একটু পরে লাশ দাফন করে তারা ফিরে এলে বেঞ্চ তাদের নিয়ে ফিরতি পথে যাত্রা শুরু করে। জর্জ কিছু টাকা বেঞ্চের পকেটে গুজে দেয়। বেঞ্চ এতটাই ট্রমার ভেতরে ছিল যে সে টাকার ব্যাপারে মাথা ঘামায় না। সকালে বাড়ি ফিরতেই বেঞ্চের কুকুর ঘেউ ঘেউ করে গাড়ির দিকে তেড়ে আসে। বেঞ্চ ক্লান্ত হয়ে ঘরের সিঁড়ির ওপরে বসে পড়ে। ললিতা জিজ্ঞেস করে গত রাতে বেঞ্চ কোথায় ছিল। বেঞ্চ বলে সে একটা ট্রিপ নিয়ে গিয়েছিল। ললিতা ক্রমাগত প্রশ্ন করছিল, তাই বেঞ্চ তাকে কড়া করে এক কাপ চা আনতে পাঠায়। এ সময় বেঞ্চের মেয়ে এসে কলেজের জন্য 500 টাকা চায় এবং নিজেই বেঞ্চের পকেট থেকে গত রাতে জর্জের গুজে দেওয়া টাকা থেকে একটা নোট বের করে নিয়ে চলে যায়। বেঞ্চের কুকুর তখনও গাড়ির ডিকির কাছে ঘুরঘুর করছিল। তাই বেঞ্চ এবার গাড়ির ডিকিটা খুলে দেখে ভেতরে রক্ত পড়ে আছে। কার্পেটের নিচে সে একটা মানিব্যাগও পায়। তবে মানিব্যাগটা খুলে দেখার আগেই ললিতা চা নিয়ে চলে আসে। এই জন্য বেঞ্চ মানিব্যাগটা পেছনের ঝোপের ভেতরে ছুরি মেরে কিছু না হওয়ার ভান করে। তবে ললিতা বেঞ্চের অস্থিরতা টের পেয়ে তাকে গোসল করে ফ্রেশ হতে বলে। তাই বেঞ্চ গোসলে ঢোকে, কিন্তু সে গতরাতের ঘটনাটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিল না। ফ্রেশ হয়ে বেঞ্চ নিয়ম মাফিক বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছিল। তবে বাচ্চারা গাড়ির ভেতরে বিশ্রী গন্ধ পেয়ে অস্বস্তি বোধ করছিল। আবার বেঞ্চকে এসআই বেনি বারবার ফোন দিচ্ছিল, তবে বেঞ্চ তাদের এড়িয়ে চলতে চাইছিল, তাই ফোন রিসিভ করছিল না। বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে বেঞ্চ একটা লেকের ধারে গিয়ে গাড়িটা পরিষ্কার করে এবং স্প্রে ছড়িয়ে দেয়। এরপর সে থানায় দেখা করতে যায়, কারণ অলরেডি জর্জ এবং বেনি তাকে অনেকবার ফোন দিয়েছে। বেঞ্চকে দেখা মাত্রই জর্জ তাকে নিজের কামরায় নিয়ে যায়। প্রথমে ফোন রিসিভ না করায়
তারা বেঞ্চকে কথা শোনায়। এরপরে জর্জ এবং বেনি বেঞ্চকে থ্রেট দিয়ে বলে সে যদি কখনো তাদের বিরুদ্ধে যাবার চেষ্টা করে তাহলে তারা বেঞ্চের পরিবারকে শেষ করে দেবে। থ্রেট দিয়ে তারা বেঞ্চকে ছেড়ে দেয়। থানা থেকে বের হবার সময়ে বেঞ্চ মানিয়ানের বাবা মাকে অস্থির হয়ে থানায় ঢুকতে দেখে। বেঞ্চের সন্দেহ হয় বেনি যেভাবে মানিয়ানের উপর খেপেছিল তাতে বেনি মানিয়ানকে খুন করে ফেলেছে কিনা। বাড়ি ফিরেও বেঞ্চ অস্থির হয়েছিল। সে কিছুতেই হিসাব মিলাতে পারছিল না। তার উপরে আবার ললিতা ঘ্যান ঘ্যান করছিল। এতে বেঞ্চ মেজাজ খারাপ করে ললিতার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। বেঞ্চ কখনো এরকম আচরণ করে না। তাই ললিতা বেঞ্চকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সকাল থেকেই বেঞ্চ অদ্ভুত আচরণ করছে। বেঞ্চ নিজেই নিজের শার্ট পরিষ্কার করেছে। আবার পরিষ্কারের পরেও ললিতা বেঞ্চের শার্টে রক্তের দাগ দেখেছে। তাই ললিতা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। বেঞ্চ আসল ঘটনাটা গোপন করে শুতে চলে যায়। তবে রাতে উঠে সে শার্টটা পুড়িয়ে ফেলে যাতে কোনো এভিডেন্স না থাকে। পরের দিন বেঞ্চ তার ছেলে পাভির হোস্টেলে খোঁজ নিতে যায়, কারণ সেদিনে চর মারার পর থেকে পাভির কোনো খবর নেই। রেজিস্টার চেক করে দেখা যায় পাভি হোস্টেলে নেই, সে ছুটি নিয়েছে। বেঞ্চ পাভির বন্ধুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় পাভি মেডিকেল ইমার্জেন্সির কথা বলে ছুটি নিয়ে গেছে। এবার বেঞ্চ বেশ বিচলিত হয়ে পড়ে। সে কুত্তিচানের সাথে কথাটা শেয়ার করলে কুত্তিচান দিন দুয়েক অপেক্ষা করতে বলে। এর মধ্যে পাভি ফিরে না এলে তারা থানায় রিপোর্ট করবে। কিন্তু 2 দিন অপেক্ষা করার ধৈর্য বেঞ্চের ছিল না। তাই সে থানায় গিয়ে সিআই জর্জকে ব্যাপারটা জানায়। জর্জ বলে আজকালকার পোলাপান হয়তো সিদ্ধি টেনে লালনের আখড়ায় পড়ে আছে, 2-1 দিন পরে অবশ্যই ফিরে আসবে। তবে সে থানায় একটা মিসিং রিপোর্ট লিখিয়ে যেতে বলে। বেঞ্চ মিসিং রিপোর্ট লিখিয়ে গাড়ি নিয়ে বের হচ্ছিল। তখন পার্কিংয়ে একটা বাইক দেখতে পেয়ে বেনিকে বলে তার মনে হচ্ছে এটা তার ছেলের বাইক। বেনি হেসে বলে বাইকটা গত 2-3 মাস ধরে এখানেই পড়ে আছে। তাই ভুলভাল চিন্তা না করে বেনি বেঞ্চকে বাড়ি গিয়ে ঘুমাতে বলে। কিন্তু বেঞ্চের মনটা ভীষণ অস্থির হয়েছিল। তাই সে বাড়ি ফিরে প্রথমেই ঝোপের ভেতরে যায়, যেখানে সে গতদিন ডিকির ভেতরে পাওয়া মানিব্যাগটা ফেলেছিল। মানিব্যাগটা খুঁজে সেটা খুলতেই বেঞ্চ হতভম্ব হয়ে যায়। তার পুরো দুনিয়াটাই ওলটপালট হয়ে যায়, কারণ এটা তার ছেলে পাভির মানিব্যাগ। অর্থাৎ সেদিন তার গাড়ির ডিকিতে করে ওরা পাভির লাশ নিয়ে গিয়েছিল। আর কিছু না জেনে বেঞ্চ ওদের নিজেরই ছেলের লাশ গুম করতে হেল্প করেছে। বেঞ্চ ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপ ছেড়ে অনবরত কাঁদতে থাকে। সে বুঝতে পারছিল না পাভির মৃত্যুর কথাটা সে কিভাবে পরিবারকে জানাবে, আর তাদের কাছে মুখই বা দেখাবে কিভাবে। কিন্তু প্রশ্ন হলো ওরা পাভিকে খুন করলই বা কেন। ব্যাপারটা শিওর হবার জন্য বেঞ্চ সুদেশের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞেস করে সেদিনের লাশটা কার ছিল। সুদেশ প্রশ্নের উত্তর না দিয়ে স্যারদের সাথে এই ব্যাপারে কথা বলতে বলে। এদিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। জর্জেরা পাভির লাশ যে পাহাড়ের উপরে পুঁতে রেখেছিল, অতিবৃষ্টির কারণে সেই পাহাড়ে ধস নামে এবং অনেকগুলো সিভিলিয়ান মাটির নিচে চাপা পড়ে যায়। সিভিলিয়ানদের পাশাপাশি পুলিশের একটা গাড়িও মাটি চাপা পড়ে যায়। পরে উদ্ধারকারী দল এসে পুলিশকে উদ্ধার করলেও গাড়ির ভেতর থেকে অর্ধগলিত 4 দিনের একটা ডেড বডি পেয়ে যায়। এই ডেড বডিটা পাভিরই ছিল। হয়তো পুলিশ ডেড বডিটা উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখনই দুর্ঘটনা ঘটে। পুলিশের জিপে 4 দিনের লাশ। মুহূর্তে এটা নিউজে সয়লাভ হয়ে যায় এবং কানাঘুষা শুরু হয়। জর্জ বিচলিত হয়ে পরামর্শের জন্য বেনির বাড়িতে যায়। বেনি তো আরো বেশি ঘাবড়েছিল। তারা ভেবেছিল ওখানে লাশ লুকালে কেউ আর খুঁজে পাবে না, কিন্তু লাশটা বেরিয়ে এসেছে। এখন যদি লাশটার পোস্টমর্টেম হয় আর মিসিং কেসগুলোর সাথে ক্রস ম্যাচিং করে তাহলেই তারা ধরা পড়ে যাবে, কারণ বেঞ্চ থানায় তার ছেলের মিসিং রিপোর্ট রেজিস্টার করে গিয়েছে। তাই জর্জ বেনিকে রেডি থাকতে বলে। যদি তাদের নাম বেরিয়ে আসে তাহলে তারা শহর ছেড়ে পালাবে। জর্জ সাবধান করার জন্য সুদেশকে ফোন করছিল, কিন্তু সুদেশের ফোন বন্ধ দেখাচ্ছিল। তাই বেনি পরের দিন সুদেশের বাড়িতে খোঁজ নিতে গেলে সুদেশের বাবা জানায় গতরাতে কেউ একজন সুদেশের সাথে দেখা করতে এসেছিল। তারপর থেকে সুদেশের কোনো খবর নেই। বেনি কথাটা থানায় ফিরে এসে জর্জকে জানায়। বেনি বলে বেঞ্জি হয়তো সুদেশকে নিয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যে কিসের ডিল হচ্ছে এটা তারা বুঝে উঠতে পারছিল না। জর্জ জিজ্ঞেস করে পাভির মিসিং এর ব্যাপারে তার ফ্যামিলি জানে কিনা। বেনি বলে পাভির মা এবং বোন জানে পাভি এখনো হোস্টেলে আছে। বেঞ্চের বন্ধুরাও মিসিং এর ব্যাপারে তেমন কিছু জানে না। এটা শুনে জর্জ একটা প্ল্যান বানায়। সে সোজা বেঞ্জের বাড়িতে চলে যায়। সেখানে কুত্তিচান এবং সাজিও উপস্থিত ছিল। গতরাত থেকে বেঞ্জের ফোন অফ থাকায় তারাও টেনশন করছিল। জর্জ কুত্তিচানকে সাইডে ডেকে জিজ্ঞেস করে বেঞ্জের সাথে তার ছেলের সম্পর্ক কেমন ছিল। কুত্তিচান এই প্রশ্নের মানে বুঝতে পারছিল না, তাই তাকে আরো কনফিউজড করে দিতে জর্জ বলে পাহাড় ধসের ওখানে পুলিশ 2-3 দিনের পুরনো একটা লাশ পেয়েছে।
পুলিশের ধারণা লাশটা এই এলাকার কারোর। বেঞ্জের ছেলেও নাকি মিসিং হয়েছে, তাই পরিবারের কেউ এসে যেন লাশটা শনাক্ত করে। এই বলে জর্জ নিজের গাড়িতে চলে যায়। কুতিজন কথাটা সবাইকে জানালে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। ললিতা তো সেন্সলেস হয়ে যাবার মতো অবস্থা হয়। দূর থেকে এগুলো দেখে জর্জ হাসতে থাকে আর ভাবে তার প্ল্যান কাজ করে গেছে। এদিকে বেঞ্জ সুদেশকে একটা লজে আটকে রেখেছিল। সে একটা রেঞ্জ দিয়ে সুদেশকে টর্চারের ভয় দেখিয়ে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায় আর ওই গাড়িতে সেদিন কার লাশ ছিল? সুদেশ বলে সে লাশের ব্যাপারে কিছুই জানতো না। জর্জ এবং বেনি তাকে কিছু না জানিয়েই সাথে নিয়েছিল। গাড়িতে ওঠার পরে বেঞ্জের সাথে সাথে সেও প্রথমবার লাশের কথা জেনেছিল। আর তার আগে পর্যন্ত জর্জ সুদেশের বাবা এবং বোনকে নিয়ে যে গল্প বলেছিল সেটা পুরোটাই বানোয়াট। সুদেশের বাড়িতে এরকম কিছু ঘটেইনি। বেঞ্জ এবার রেঞ্জ দিয়ে সুদেশের হাতের একটা আঙ্গুল চাপ মেরে ভেঙে দেয় আর সে আর্তনাদ ফোন করে জর্জকে শোনায়। এরপরে জর্জকে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? জর্জ বেঞ্জকে শান্ত করার চেষ্টা করলে বেঞ্জ তাকে লজের অ্যাড্রেস দিয়ে সেখানে এসে কথা বলতে বলে। জর্জ সরাসরি লজে চলে যায়। সে লজে ঢুকছিল। এ সময় বেনি ফোন দিয়ে বলে থানার কন্ডিশন খারাপ, পাবলিক হট্টগোল শুরু করেছে। জর্জ হুমকি দিয়ে বলে বেনিকে এসব হট্টগোল সামলাতে হবে, না হলে জর্জ বেনিকেই নেক্সট ভিকটিম বানাবে। কথা শেষ করে জর্জ লজের ভেতরে ঢোকে। ভেতরে বেঞ্চ এবং সুদেশ দুজনেই ছিল। জর্জ বলে সে ৩৫ বছর ধরে চাকরি করছে। এই ৩৫ বছর ধরে সে বহুত আকাম কুকাম করেছে, কিন্তু সেসবের জন্য তার কোনো অপরাধ বোধ নেই। দুদিন পরে সে ডিওএসপি পদে প্রমোশন নিয়ে রিটায়ার করবে। তাই বেঞ্চ যদি ভেবে থাকে জর্জ তার কথার চাপে এখানে এসেছে, তাহলে বেঞ্চ ভুল ভাবছে, কারণ ইতিমধ্যে জর্জ তার নেক্সট প্ল্যান এক্সিকিউট করে ফেলেছে। জর্জ বেঞ্চের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সত্য জানতে পেরেছে আর সেটারই এখন ফায়দা নিচ্ছে। আসলে বেঞ্চ সেদিন গাড়ির ভেতরে জর্জকে তার লাইফ হিস্টোরি শোনানোর সময় বলেছিল তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু মারা গিয়েছিল। তবে এই কথাটা কেউ জানতো না যে ললিতা আসলে বেঞ্জের সেই বন্ধুর স্ত্রী ছিল। শুধু তাই না, পাভিও বেঞ্জের আসল ছেলে না, পাভিও বেঞ্জের সেই বন্ধুর ছেলে। বন্ধুর মৃত্যুর পরে বেঞ্জ ললিতাকে বিয়ে করে এবং পাভিকেও নিজের সন্তান হিসেবে মেনে নেয়। এই সোর্সটা কাজে লাগিয়ে জর্জ বেনিকে দিয়ে ললিতা এবং বেঞ্জের মেয়েকে থানায় তুলে নিয়ে গেছে আর এখন তাদের টর্চার করছে। পুলিশ, পাবলিক এবং মিডিয়ার সামনে কনফেস করে পাভি বেঞ্জের বন্ধুর ছেলে। তাই বেঞ্চ অন্যের সন্তানের ভার আর বইতে চাইছিল না, এই জন্য পাভিকে খুন করে ফেলেছে। পুলিশ প্রমাণ হিসেবে উল্লেখ করে দুদিন আগে বেঞ্চকে গাড়ি নিয়ে পাহাড়ের ওই এলাকায় যেতে দেখা গিয়েছে। এবার পাবলিকও বেশ দ্বিধায় পড়ে যায়, আসলে হচ্ছেটা কি। এদিকে জর্জের মুখে তার চক্রান্তের কথা শুনে বেঞ্চ রেগে যায় এবং জর্জকে লাথি মারে। তবে জর্জ একটুও ঘাবড়ায় না, কারণ তার প্ল্যানিং এর সবচেয়ে নোংরা অংশটা তখনও বলা বাকি ছিল। জর্জ খুনের মোটিভ হিসেবে কেসটা এমনভাবে সাজায় যাতে উল্লেখ থাকে পাভি তার সৎ বোনকে রেপ করত, যার কারণে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। এটা জানতে পেরে বেঞ্চ পাভিকে মেরে ফেলে আর এই গল্পটা পাবলিকও সহজে বিশ্বাস করে নেবে। তাই জর্জ বেঞ্চকে বলে বেঞ্চ যদি জর্জের কথা মতো না চলে তাহলে সে বেঞ্জের মেয়েকে পতিতাবৃত্তিতে নামিয়ে দেবে। এই কথাটা শুনে বেঞ্জ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে জর্জকে মারতে শুরু করে। জর্জ আসার আগে পুলিশকে ইনফর্ম করে এসেছিল, তাই পুলিশও ফোর্স নিয়ে লজে চলে এসেছিল। বেঞ্চ তাদের সাথে তুমুল ফাইট করে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। জর্জ বেঞ্চকে বলে তোর ছেলের লাশ মর্গে পড়ছে, তাই ছেলেকে শেষবারের জন্য দেখতে চাইলে আমাদের সাথে চল। এটা শুনে বেঞ্চ এবার শান্ত হয় এবং তাদের সাথে যেতে রাজি হয়। এরপরে জর্জ বেঞ্চকে অ্যারেস্ট দেখিয়ে থানায় নিয়ে আসে। গাড়ি থেকে নামানোর আগে সে মিডিয়ার মুখোমুখি হয়। জর্জ ডিরেক্টলি কিছু বলে না, তবে সে মিডিয়াকে বলে পুলিশ এমনি এমনি কাউকে গ্রেপ্তার করে না, বেঞ্চ সব স্বীকার করেছে, এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দুর্নাম রটিয়ে দেওয়ার পরে সে ভালো মানুষে দেখিয়ে বেঞ্জের মুখটা ঢেকে গাড়ি থেকে নামায়। মিডিয়া থেকে কেউ জর্জকে জিজ্ঞেস করে সে বেঞ্জের স্ত্রী আর মেয়েকে তুলে এনে কেন নির্যাতন করছে। জর্জ এই প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। এরপরে বেঞ্জের স্ত্রী মেয়েকে তুলে এনে নির্যাতন করার দায়ভার বেনিকে নিতে বলে, যদিও এতে সাময়িকভাবে বেনি সাসপেন্ড হতে পারে। বেনি আতকে উঠে বলে সে তো জর্জের নির্দেশেই সবকিছু করেছে, কিন্তু জর্জ বেনিকে কোনো পাত্তা দেয় না। পাশ থেকে সবকিছু দেখে সুদেশ বেনিকে বলে এই লোকটা আমাদের ইউজ করছে, ইউজ করা শেষ হলে ও আমাদের দুজনকেই ভাগারে ছুঁড়ে মারবে। বেনিও ব্যাপারটা হারে হারে টের পাচ্ছিল বলে জর্জকে আস্তে করে একটা গালি দিয়ে দেয়। যাই হোক, সাজি ললিতা এবং বেঞ্জের মেয়েকে থানা থেকে বাড়ি নিয়ে যায়। ললিতা যাবার আগে
এক নজর বেঞ্জের দিকে তাকায়, তবে তারা কেউ কোনো কথা বলে না। নিউজে পাবির খুনকে কেন্দ্র করে জর্জের ছড়ানো গুজবটা নিয়েই চর্চা করা হয়। নিউজ দেখে জর্জও মনে মনে বেশ তৃপ্ত হয়। পরের দিন বেঞ্চকে কোর্টে তোলা হয়। কোর্ট বিস্তারিত ইনভেস্টিগেশনের জন্য বেঞ্চকে 5 দিনের পুলিশ কাস্টাডিতে পাঠায়। বেঞ্চকে যখন কোর্ট থেকে নিয়ে যাবার জন্য গাড়িতে তোলা হচ্ছিল, তখন জর্জ এগিয়ে এসে বলে, এটা আমার গল্প, আর এই গল্পের হিরো শুধুমাত্র আমি। গল্পের শেষে মানুষের তোমাকে মনে রাখার জন্য তোমার কোনো অস্তিত্বই থাকবে না। বেঞ্চ কোনো উত্তর দেয় না, শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন জর্জ প্রমোশন সহ রিটায়ার্ড করে, তবে রিটায়ার্ড উপলক্ষে সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে জর্জ নিজেই নিজের ঢোল পেটাচ্ছিল। এসব দেখে বেনি রাগ করে উঠে যায়। জর্জ সুদেশকে দিয়ে রিটায়ারমেন্টের প্রোগ্রামের 1 প্যাকেট বিরিয়ানি বেঞ্চের কাছেও পাঠায়, যাতে বেঞ্চ ভেতর থেকে আরও জ্বলে পড়ে যায়। অনুষ্ঠান শেষে জর্জ বেনিকে পার্সোনালি বলে, আজ রাতে কুয়াত্তাম ক্যাম্প থেকে 5-6 জন পুলিশ সিভিল ড্রেসে আসবে আর বেঞ্চকে মেরে ফেলবে। বেনি যেন থানায় থেকে পুরো ব্যাপারটা সামলায়। এটা শুনে বেনি খেপে যায় আর বলে, আপনি তো ডিওএসপি হিসেবে রিটায়ার্ড করেছেন, আপনার তো প্যারা নেই। গন্ডগোল হলে যা মারা খাওয়ার তা তো আমিই খাবো, তাই আমি আর আপনার এসব বুজরুকি প্ল্যানে নেই। তখন জর্জ বেনিকে বলে, কতদিন আর এরকম ছোট পদে কাটাবে? এবার কাঁধের ওপরে আরো কয়েকটি স্টার বাড়াও, আমার পরে থানার ইন্সপেক্টর তুমিই হবে। এটা শুনে প্রমোশনের লোভে বেনি জর্জকে হেল্প করতে রাজি হয়ে যায়। সে রাতে থানার সব পুলিশ সদস্যকে বিভিন্ন অজুহাতে বাইরে পাঠিয়ে দেয় আর সুদেশের কাছ থেকে বেঞ্জের সেলের চাবিটা নিয়ে নিজের কাছে রাখে। এমনকি সে থানার টেলিফোনের তারটাও খুলে রাখে। সুদেশ অবশ্য বুঝতে পেরেছিল এখানে কি ঘটতে যাচ্ছে, তবুও সে চুপ করে থাকে। সবাই বেরিয়ে যাবার পরে বেনি থানার সব সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এর একটু পরেই ক্যাম্পের পুলিশেরা সিভিল ড্রেসে থানায় চলে আসে। বেনি তাদের নিয়ে বেঞ্চের কাছে যায়। সে বেঞ্চকে হত্যার আগে বলে, মরার আগে তোর ছেলের সাথে কি ঘটেছিল সেটা তোর জানা উচিত। এরপরে বেনি জানায় তারা কোনো ড্রাগের কেসকে স্ট্রং বানানো বা ধামাচাপা দেওয়ার জন্য অনেক সময় নিরীহ ছেলেপেলেকে ধরে আনে। ভাগ্যক্রমে এবার তারা পাভিকে বলির পাঠা বানিয়েছিল। জর্জ স্যার পাভির কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য অনেক টর্চার করে, কিন্তু সে কিছুতেই স্বীকারোক্তি দিতে রাজি হয় না। যখন কোনো টার্গেট স্বীকারোক্তি দিতে রাজি হয় না, তখন গোপনীয়তার স্বার্থে তাকে মেরে ফেলা হয়। তাই পাভি স্বীকারোক্তি দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে জর্জ পাভিকে তার হেলমেট দিয়ে জোরে আঘাত করে। এতে মাথায় আঘাত পেয়ে পাভি মরে যায়। তারপরে বেনি লাশটা টেনে বাইরে নিয়ে গিয়ে বেঞ্জের গাড়ির ডিকিতে লুকিয়ে রাখে। আর ওই সময় থানায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না বলে কোনো প্রমাণও ছিল না। কথাগুলো শেষ করতে না করতেই ওরা বেঞ্চকে পেছন থেকে আক্রমণ করে, কিন্তু বেঞ্চ প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে প্রথমেই তাদের ডিফেন্ড করে নিজেকে বাঁচায়। বেঞ্চ 50-এরও বেশি সিনেমায় ফাইটিং স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেছে, তাই সে ফাইটিংয়ের স্কিলগুলো ভালোভাবেই জানতো। সে এক এক করে সবাইকে মেরে ধরাশয়ী করে ফেলে। এরই মধ্যে সুদেশ আবারও থানায় ফিরে আসে। সে বুঝতে পারছিল ওরা বেঞ্চকে মেরে ফেলতে চাইছে, তাই সে এটা আটকাতে চাইছিল, কিন্তু এসে দেখে বেঞ্জি উল্টো তাদের মেরে ধরাশয়ী করে ফেলেছে। বেঞ্চ সবশেষে বেনিকে ক্রমাগত মারছিল। সুদেশ তাকে আটকাতে গেলে বেঞ্চ সুদেশের হাতটা হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয় এবং বলে, জর্জকে বলে দিস সিংহ তার জঙ্গলে ফিরে এসেছে। এরপরে বেঞ্চ থানায় থেকে চলে যায়। এদিকে জর্জ খবর পেয়ে পুরো এরিয়ায় অ্যালার্ট জারি করে দেয়। সে সবগুলো রাস্তা ব্লক করে পেট্রোল বসিয়ে দেয়। তবুও বেঞ্জের খোঁজ না পেয়ে জর্জ এবার বেঞ্জের বাড়িতে চলে যায়। সে সবাইকে বের করে দিয়ে বেঞ্জের স্ত্রী এবং মেয়েকে ঘরে আটকে রেখে লাঠি দিয়ে দুজনকে নির্দয়ভাবে মারতে থাকে। জর্জ ললিতাকে বলে, তোদেরকে দিয়েই আমি বেঞ্চকে বের করে আনবো। তোদের টর্চার করলে বেঞ্চ যে গর্তেই থাকুক না কেন ঠিক বেরিয়ে আসবে। ললিতাও স্পষ্ট করে বলে দেয়, হ্যাঁ, বেঞ্চ আমাদের বাঁচাতে অবশ্যই আসবে। এই বলে ললিতা জর্জের দিকে ঘেন্নায় থুতু ছুঁড়ে মারে। এরই মধ্যে বেনির নম্বর থেকে জর্জের কাছে ফোন আসে। জর্জ ফোন রিসিভ করতেই বেঞ্চ বলে, জঙ্গলকে সিকিউর না করেই আমাকে শিকার করতে বেরিয়ে গেছেন। জর্জ বেঞ্চকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলে বেঞ্চ বলে, আপনি যেমন আমার দুর্বলতায় হাত দিয়েছেন, তেমনি আমিও আপনার একটা দুর্বলতার কাছে পৌঁছে গিয়েছি। কথাটা শুনে জর্জ বুঝে যায় বেঞ্চ তার বাড়িতে পৌঁছে গিয়েছে, আর বাড়িতে শুধুমাত্র তার মেয়ে ম্যারি আছে। জর্জ বেঞ্চকে বলে সে যেন তার মেয়ের কোনো ক্ষতি না করে। বেঞ্চ কিছু না বলে ফোনটা কেটে দেয়। এবার জর্জ ছুটে বাড়ি চলে যায় এবং ম্যারিকে খুঁজতে শুরু করে। পুরো বাড়িতেও ম্যারিকে না পেয়ে সে ম্যারির নম্বরে ফোন করে, কিন্তু ম্যারির ফোনও বন্ধ ছিল। সে দরজার কাছে মেঝেতে রক্তের ফোঁটা পড়ে থাকতে দেখে আরো ঘাবড়ে যায়। স্টোর রুমে খুঁজতে গিয়ে সে বাইরে বেঞ্চের গাড়িটা দেখতে পেয়ে
দ্রুত সেখানে ছুটে যায় এবং গাড়ি দরজা খুলে দেখে ভেতরে বেনির লাশ পড়ে আছে। এ সময় পেছন থেকে বেঞ্চ তাকে আঘাত করে। জর্জ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? তোমার ঝামেলা আমার সাথে, এর মধ্যে আমার মেয়েকে জড়িও না। বেঞ্চ বলে, তোমার মেয়েকে আমি আমার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি। জর্জ এবার আতঙ্কে ভাবে ম্যারির লাশটা হয়তো গাড়ির ডিকিতে আছে, তাই সে গাড়ির ডিকি খোলে। তবে সেখানে ম্যারির লাশ না থাকায় সে একটু নিশ্চিন্ত হয়। এরপরে আবারও বেঞ্চকে মেয়ের কথা জিজ্ঞেস করলে বেঞ্চ বলে সে ম্যারিকে মেরে ফেলেছে। এবার জর্জ রেগে গিয়ে বেঞ্চকে মারার জন্য তেড়ে আসে। তবে বেঞ্চই উল্টো গায়ের সব শক্তি দিয়ে জর্জকে মারতে শুরু করে। সে জর্জের সেই হাতটাও থেতলে দেয় যে হাত দিয়ে সে পাভিকে খুন করেছিল। এরপরে বেঞ্চ একটা পলিথিন দিয়ে শ্বাসরোধ করে জর্জকে মেরে ফেলে, কারণ জর্জ ও পাভিকে এভাবেই শেষ মুহূর্তে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিল। বাড়ির ভেতর থেকে জানালা দিয়ে ম্যারি তার বাবাকে খুন হতে দেখছিল, তবে সে কোনো প্রতিবাদ করে না, কারণ পাভিকে খুনের সূত্রপাত তার কাছ থেকেই হয়েছে। আসলে পাভি আর ম্যারি একই সাথে পড়াশোনা করত, দুজনের মধ্যে রিলেশনও ছিল। পাভি একদিন ম্যারিকে ভরসা দিয়ে বলেছিল যেদিন তার বাবা মারা যায় সেদিন তার মাত্র 4 বছর বয়স ছিল। সেদিন তারা মা ছেলে অসহায় হয়ে গিয়েছিল। তবে বেঞ্চ এসে তাদের পাশে দাঁড়ায় এবং ভেসে যেতে বসা একটা ফ্যামিলিকে বাঁচিয়ে নেয়। সেই থেকে বেঞ্চই তার বাবা, তাই সে তাদের রিলেশনের কথা বেঞ্চকে জানাতে চাইছিল। এ সময় সেখানে জর্জ চলে আসে এবং তাদেরকে একসাথে দেখে ফেলে। এরপরে জর্জ ম্যারির মোবাইলটা ভেঙে দেয় এবং মারধর করে। এরপরে বেনি পাভিকে মিথ্যা ড্রাগের কেসে ধরে আনলে জর্জ পাভিকে মারধর শুরু করে। সে পাভিকে বলে, তোর এত বড় সাহস, তুই একজন পুলিশ অফিসার সম্মান নিয়ে খেলা করছিস। পাভি রাগের চোটে বলে দেয় জর্জও কোনো ভালো মানুষ না, সে ম্যারির মায়ের সাথে কি করেছে সেটা সে জানে। কথাটা শোনা মাত্রই জর্জ টেবিলে রাখা হেলমেট দিয়ে পাভিকে আঘাত করে এবং পাভি সেন্সলেস হয়ে যায়। সেদিন সুদেশের বোনের বিয়ের জন্য থানায় কেউ ছিল না বললেই চলে। আওয়াজ পেয়ে বেনি ছুটে এসে দেখে পাভি তখনও বেঁচে আছে। সে পাভিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জর্জ তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং বেনিকে লাশটা গুম করে ফেলার নির্দেশ দেয়। ঠিক ওই মুহূর্তেই নিজের গাড়িটা ছাড়িয়ে নিতে বেঞ্চ থানায় এসেছিল। বেঞ্চ থানায় ঢুকতেই বেনি পাভির লাশটা বেঞ্চের গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেয়। বেঞ্চ তখন জর্জের কাছে গিয়ে নিজের গাড়িটা ছেড়ে দিতে অনুরোধ করে। এ সময় পাভির হেলমেটটা জর্জের টেবিলেই ছিল। জর্জ বেঞ্চের সামনেই হেলমেটটা নিচে নামিয়ে রাখে, কিন্তু বেঞ্চ নিজের গাড়ির টেনশনে এতটাই ডুবেছিল যে হেলমেটটা খেয়ালই করেনি। যাই হোক, জর্জ না জেনে বেঞ্চকে গাড়িটা নিয়ে যাবার অনুমতি দিয়ে দেয়। এতে আবার বেনি বিপদে পড়ে যায়। বেঞ্চ গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তখন বেনি জর্জের কানে কানে এটাই বলেছিল যে লাশটা গাড়ির ডিকিতে আছে। এই জন্যই জর্জ তখন সুদেশের বাড়িতে ড্রপ করে দেওয়ার নাটক জুড়ে এবং বাকি কাহিনীগুলো ঘটায়। যাই হোক, পাভির লাশটা মর্গ থেকে বাড়িতে পাঠানো হয়। পাভিকে শেষ দর্শনের জন্য সুদেশ ম্যারিকে নিয়ে আসে। জর্জের রেপুটেশনের অহংকারের জন্য একটা সুন্দর পরিবার ভেঙে চুরে শেষ হয়ে যায়। বেঞ্চ প্রতিশোধ শেষ করে আত্মসমর্পণ করে। কোর্টে যাবার সময় সে দূরে স্ত্রী, মেয়ে এবং ম্যারিকে দাঁড়িয়ে থাকতে দেখে। আজকের পরিণতির জন্য বেঞ্চের আর কোনো আফসোস নেই, কারণ সে তার ছেলের খুনিদের ওপরে প্রতিশোধ নিতে পেরেছে। একজন ফ্যামিলি ম্যানের রিভেঞ্জম্যান হয়ে ওঠার গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, পরিবার বিপদে থাকলে একজন শান্তশিষ্ট মানুষও হিংস্র হয়ে উঠতে পারে। পরিবারকে বাঁচানোর জন্য 100 বাধাকেও অতিক্রম করতে পারে। আর যে পরিবারের জন্য সবকিছু করতে পারে সেই আসল ফ্যামিলি ম্যান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই পরিবারের যত্ন নিন, শ্রদ্ধাশীল থাকুন। ধন্যবাদ।